আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসলামী আন্দোলনের জন্য রাখা আসনগুলো ১০ দলের মধ্যে সমঝোতায় বণ্টন। মামুনুল হক। তারিক রহমানের সঙ্গে মেয়াদোত্তীর্ণ এনটিআরসিইএ সনদদারীদের সাক্ষাৎ। জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী। একটি চক্র বাংলাদেশকে নতুন চক্রান্তে জড়ানোর চেষ্টা করছে, ফারুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন রেখেছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট, কিন্তু দলটি জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। ওই আসনগুলো এখন জোটের দলগুলোর মধ্যে ভাগাভাগি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মাজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় সাংবাদিকদের কথা জানান মামুনুল হক। এর আগে তিনি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে দেখা করেন। মামুনুল হক বলেন, শুরু থেকে যে প্রক্রিয়ায় আসন বণ্টন হয়েছে, ইসলামী আন্দোলন না আসায় সমঝোতার ভিত্তিতে একই প্রক্রিয়ায় আসন বণ্টন হবে। যে আসনে যে দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে তাকেই একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ৮টি ইসলামী দল সাংখ্যনোপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং গণভোট আলাদাভাবে করার দাবিতে যুগপথ আন্দোলনে নেমেছিল। পরে তারা একসঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি সহ ৩টি দল এই প্রক্রিয়ায় যুক্ত হয়। তবে আসন ভাগাভাগি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে টানাপোড়েন দেখা দেয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের। সমঝোতা না হওয়ায় গত বৃহস্পতিবার জামায়াতের নেতৃত্বাধীন এই জোটের ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়, যেখানে জামায়াতের আসন থাকে ১৭৯টি। বাকি দলগুলোর মধ্যে এনসিপিকে ৩০টি এবং বাংলাদেশ খেলাফত মাজলিসকে ২০টি আসন দেওয়া হয়। ৪৭টি আসন রেখে ইসলামী আন্দোলনকে জোটে ফেলানোর আশা করা হলেও দলটি গতকাল সাংবাদিক সম্মেলন করে জোট ছেড়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত জানায়। ফলে ওই আসনগুলো নিয়ে এখন নতুন করে ভাবতে হচ্ছে জোটের নেতাদের। ১৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, তার আগেই আসনগুলো বণ্টন হয়ে যাওয়ার আশা প্রকাশ করে মামুনুল হক বলেন, এরপর আসনগুলোতে যে দলের প্রার্থী থাকবেন তিনি ছাড়া বাকিরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, সম্মিলিতভাবে ঐক্যের প্রতি মানুষকে আহ্বান জানানো হয়েছিল, তাই সেই অঙ্গীকার থেকে সরে যায়নি দলগুলো, তাই খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না। ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই, তবে রাজনৈতিক সমঝোতা হতে পারে। ইসলামী আন্দোলনের সাংবাদিক সম্মেলনে জোটের ইসলামপন্থী দলগুলো ঠিক পথে আছে কিনা সেই প্রশ্ন তোলা হয়েছিল। এ বিষয়ে মামুনুল হক বলেন, তাঁদের দল ঠিক পথেই আছে, তবে অন্যের অনুভূতিকে শ্রদ্ধা জানায় তার দল। চরমোনাই পীরের দলে জোটে না থাকার নেপথ্যে অন্য কিছু রয়েছে কিনা সেই প্রশ্নও করা হয় মামুনুল হককে। জবাবে তিনি বলেন, ষড়যন্ত্র আছে বলে মনে হচ্ছে না। শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে নির্বাচন করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলেই ধরে নেওয়া যায়। জামায়াত ক্ষমতায় গেলে শারিয়া আইন বাস্তবায়ন করবে না, ইসলামী আন্দোলনের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামুনুল হক বলেন, জামায়াতের আমিরের কথার মূল অর্থ হল, যে প্রক্রিয়ায় বর্তমানে দেশ চলছে, নির্বাচন হচ্ছে, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, সেই প্রক্রিয়ায় এক দফার মধ্য দিয়ে হঠাৎ করে একদিনেই শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়, সেটি জামায়াতের আমির বলেছেন। এই কথার মধ্যে কোনো অসঙ্গতি নেই। তারিক রহমানের সঙ্গে মেয়াদোত্তীর্ণ এনটিআরসিইএ সনদধারীদের সাক্ষাৎ। বিএনপি চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ১ থেকে ১২তম নিবন্ধন সনদধারীরা। এ সময় তারা নিজেদের দাবির পক্ষে একটি স্মারকলিপি তারিক রহমানের কাছে দেন। এই নিবন্ধন সনদধারীরা সবাই বেসরকারি শিক্ষক পদে চাকরির নির্ধারিত বয়স উত্তীর্ণ এবং তাদের সনদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বহু বছর আগে। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি রাজধানী গুলশানে বিএনপির চেয়ারম্যানের পদে রাজনৈতিক কার্যালয়ের সামনের রাস্তায় হঠাৎ তারা এই সাক্ষাৎ করেন।
স্মারকলিপিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীরা সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান। এ সময় নিবন্ধনধারীদের নামের তালিকা সম্বলিত একটি বইও তারেক রহমানের উদ্দেশ্যে দেওয়া হয়। তবে জবাবে তারেক রহমান কিছুই বলেননি তাদেরকে। প্রসঙ্গত, এর আগে গত কয়েক বছর ধরে ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের একাংশ রাজপথে মিছিল মিটিং, এনটিআরসিই অফিসে ভাঙচুর, প্রকাশ্য দিবালোকে এনটিআরসিই এর চেয়ারম্যানের পায়ে ধরা এবং হাইকোর্টের রিট সহ বহু কিছুই করেছেন। কিন্তু যেহেতু তাদের সনদের ধরন অন্য রকম, আবার বয়স শেষ, তাই তাদেরকে এন্ট্রি লেভেলে নিয়োগের সুপারিশ করার আইনগত সুযোগ নেই এনটিআরসিই এর। ২০০৫ সালে বিএনপি সরকার এনটিআরসিএ প্রতিষ্ঠা করে। তার আগে বেসরকারি কমিটির নেওয়া নামমাত্র নিয়োগ পরীক্ষা দিয়ে যে কেউ বেসরকারি শিক্ষক হতে পারতেন। ২০১৫ সালে সরকার আরও কঠোর পরীক্ষার বিধান চালু করে। জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী। ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ নেতাকর্মী। সকালে ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড দাসেরকান্দি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানপতি গাজী নাসির উদ্দিন, কাজী আখতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কাজী খালেদ হোসেন সহ ১০ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদ। সভাপতিত্ব করেছেন খিলনাও পূর্ব থানা আমির মাহমুদুর রহমান। এ সময় নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। একটি চক্র বাংলাদেশকে নতুন চক্রান্তে জড়ানোর চেষ্টা করছে। ফারুক। সাবেক বিরোধী দল চিফ হুইপ ও বিএনপির প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনকে ঘিরে আগে থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি চক্র বাংলাদেশকে নতুন চক্রান্তে জড়ানোর চেষ্টা করছে। তবুও ড মোহাম্মদ ইউনূসের সততা ও সাহসিকতায় দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের আয়োজনে শিক্ষকদের কল্যাণে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা সংস্কার, বেগম খালেদা জিয়ার অবদান, তারেক রহমানের শিক্ষা জাতীয়করণ ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জয়নুল আবদিন ফারুক। জয়নুল আবদিন ফারুক বলেন, অতীতে বিদেশিদের ব্যালট দিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ষড়যন্ত্রের সূচনা হয়েছিল। সাংবাদিকদের কারণেই এসব ষড়যন্ত্র আজ প্রকাশ্যে এসেছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে রায় দেয় এবং সরকার গঠনে সহায়তা করে, তাহলে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে গণতন্ত্রের প্রতি মানুষের যে আস্থা হারিয়ে গেছে তা আবার ফিরে আসবে। বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান ১৬ বছর নির্বাসনে থেকেও বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। তিনি জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের সপক্ষের শক্তিকে সাহস ও শক্তি জুগিয়েছেন। শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র, সংবিধান এবং ৭১-এর যুদ্ধের স্মৃতি রক্ষার অঙ্গীকার থেকে তিনি কখনো বিচ্যুত হবেন না। তিনি বলেন, যার জন্য আজ এই আয়োজন, তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। আমরা তার অনুসারী, তার নীতির প্রতি শ্রদ্ধা রেখেই দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। জয়নুল আবদিন ফারুক আরও বলেন, দেশের মানুষের পক্ষে কথা বলার কারণেই শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ড কেউ মন থেকে মেনে নিতে পারেনি। তার প্রমাণ তার জানাজায় লাখ মানুষের অংশগ্রহণ। তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করেছেন, মুসলিম বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের আয়োজনে শিক্ষকদের কল্যাণে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা সংস্কার, বেগম খালেদা জিয়ার অবদান, তারেক রহমানের শিক্ষা জাতীয়করণ ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন জয়নুল আবদিন ফারুক।